देखिए, मैं निकलती हूँ तो मेरे पेरेंट्स बोलते हैं कि एनी टाइम मेरे साथ कांटेक्ट में रहो। मैं निकलती हूँ तो मेरी मम्मी बोलती है कि कहाँ पहुंची हो और पहुंची कॉल कर देना, और जब हम लोग वहाँ पे पहुंच जाते हैं तो मैं उनको वापस कॉल बैक कर देती हूँ, बता देती हूँ कि मैं कहाँ पर हूँ। और दूसरा है, मैं उनको अपना लाइव लोकेशन सेंड करके रखती हूँ। স্টোরির শুরুটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এই স্টোরি হতে চলেছে ওমেন সেফটি এবং ওমেন নিরাপত্তার উপর। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে, চারিদিকে প্রচারের দামামা। তার মধ্যে মহিলাদের নিরাপত্তা সুরক্ষা নিয়ে মহিলারা ঠিক কি ভাবছেন? নানা পেশার, নানা বয়সের মহিলারা, দিন রাতে রাস্তায় বেরোনো মহিলারা তাদের নিজেদের ভাবনা চিন্তা তুলে ধরেছেন ইনসাইট অফের ক্যামেরায়। দেখুন, অভয়াকাণ্ডের পরে রাত দখল হয়েছে, রাত দিন মিলিয়ে মানুষ প্রতিবাদে মুখর হয়েছে, রাস্তায় নেমেছে। তারপরে আমরা জানতে পেরেছি এপস্টিন ফাইলের কথা। সমস্ত ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতনের, শারীরিক অপরাধের, মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া শারীরিক অপরাধের ঘটনায় বিভিন্ন নাম আমাদের মাথার মধ্যে গিজগিজ করতে থাকে। কখনো নির্ভয়া, কখনো উন্নাও, কখনো হাথরাস, কখনো অভয়া, এরকম আরো নাম আপনারা বলতে পারবেন। সেই সমস্ত নামগুলো একত্রিত করার পরে ঠিক কি পড়ে থাকে তারই সন্ধানে বেরিয়েছিল ইনসাইট অফের ক্যামেরা। রাতে বেরিয়েছিল, দিনে বেরিয়েছিল। মহিলাদের কথা তুলে এনেছে, বিভিন্ন পেশার মহিলাদের কথা তুলে নিয়ে এসছে। তারা কি বলছেন, তারা কি ভাবছেন, আমরা ঠিক কতটা সুরক্ষিত ছিলাম, কতটা সুরক্ষিত আছি, কতটা সুরক্ষিত থাকবো, এর দায় কাদের? সামাজিক চিন্তা ভাবনা সমস্তটাই আমাদের কথায়, আমাদের মহিলাদের কথায় কিন্তু উঠে এসছে। আমিও সেখানে নিজের মতামত রাখার চেষ্টা করেছি। আপনারাও শুনুন, আপনারা বুঝুন, আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন। এই নাম্বারটায় আপনারা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসুন আমরা দেখি, আমরা শুনি কি বলছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নানা পেশার, নানা বয়সের মহিলারা। তারা কি চাইছেন, তারা কি ভাবছেন, তারা কি বুঝতে চাইছেন, তারা কি বলছেন, তারা কতটা হতাশ, কতটা সুরক্ষিত। আসুন আমরা জেনে নিই। আপনারা দেখছেন ইনসাইট অফ, আর আমি নবনীতা। আচ্ছা, আপনি কি প্রতিদিনই রাত করেই বাড়ি ফেরেন? আমার প্রতিদিন বলতে আবার সব মানে মাঝে মাঝেই হয়। আচ্ছা, হ্যাঁ, তো মানে আমি যোগা যেটা এক্সারসাইজ যেগুলো করাই, আপনি কি কাজ করেন? আমি যোগা এক্সারসাইজ, ব্যায়াম আচ্ছা, ওকে, এগুলোর সাথে করি। আচ্ছা। এবার আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে এই যে রাতের বেলায় যে বাড়ি ফেরেন, কি মানে কি দরকার মনে হয় বা কি অসুবিধা মনে হয়? আমার বাড়ি তো কাছাকাছি, সামনেই, হ্যাঁ। তার জন্য আমার অতটাতে বেশি কাজ থাকে, তাতে আমার কোনো প্রবলেম হয় না, যাতায়াতের কোনো অসুবিধা হয় না, তাতে আমি কোনো ডিস্টার্বও ফিল করি না। কোনো ডিস্টার্বও ফিল করেন? ডিস্টার্বও ফিল করি না। আচ্ছা, এবার আমরা জানি যে আমাদের এখানে একটা অভয়ার ঘটনাটা ঘটে গেছে, তারপরে আমাদের মধ্যে তারপরে চরিত্রটা মানে তারপরে যে সার্বিক চরিত্রটা নিয়ে যদি আপনি বলেন, মানে তাতে আপনার নিজে কি মনে হয়? তারপরেও একটা সময় কেটে গেছে, আপনি একজন মহিলা হিসেবে এবং যথেষ্ট রাত্রিবেলায় বেরোন, নিজে কাজ করেন, সেক্ষেত্রে আপনার মতটা কি? তা সেই ক্ষেত্রে আমার মতে হয় যে আমাদের যে নিজেদেরও সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন না হই, রাস্তাঘাটে কি করে আমরা চলাফেরা করবো? এটা আমাদের প্রথম নিজেদেরকে আগে তৈরি হতে হবে। মানে এই সচেতনতা মানে আপনি কি বলছেন, মানে কি করতে হবে? তার জন্য আমরা যাতে বেশি রাত করে মেয়েরা না ফিরি। আচ্ছা, কাজের ক্ষেত্রে হতেই পারে, হ্যাঁ, যাতে আমরা এখানে দেখা গেল আমি একটা আমার 10টা হলো, হ্যাঁ, ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, ঠিক আছে। এখানে আমি যখন 1টার সময় আমি গাড়ি ঘোড়া পাবো না, তখন আমার একটু ডিস্টার্ব হবেই। কিন্তু সেই ক্ষেত্রে দেখলে তো একটা ছেলের এই প্রবলেম হয় কি রাত করে বাড়ি ফেরাটা নিয়ে? না, ছেলেদের ক্ষেত্রে হয় না, হ্যাঁ। কিন্তু মেয়েদের সংখ্যায় কম, হ্যাঁ, মেয়েদের শরীরে শক্তি কম। মেয়েদের শরীরে শক্তি কম বলে মনে হয় আপনার? আমরা কেন বলছি, একটা ছেলে একটা মেয়েকে ধুম করে মেরে দিতে পারবে, মানে সেটা আপনিও একটা মেয়ে ছেলেকে মেরে দিতে পারেন দুম করে। ধুম চট করে আমরা মেয়েরা পারি না। সেটা আমাদের মানসিকতা, হ্যাঁ, আমাদের মানসিকতাটা চেঞ্জ করতে হবে। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি তো কর্মরতা, মানে কোথাও চাকরি করেন। এবার মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রটা নিয়ে আপনার কি ভাবনা? রাস্তাঘাটে ধরুন, কর্মক্ষেত্রে ধরুন, বাড়িতে ধরুন, সেটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, নিরাপত্তা বলতে যে একদম যে নিরাপত্তা নেই সেটা বলবো না, অবশ্যই নিরাপত্তা আছে। এবং আমি একজন সিঙ্গেল মাদার, একা একটা বাচ্চাকে নিয়ে মানুষ করছে, একা নিরাপত্তা আমার জায়গায় তো রয়েছে।
আমি একজন বেলঘরিয়ার বাসিন্দা। হুম। তো আমি তো যথারীতি রাত্রির বেলাতে ঢুকছি, হুম। রাত্রির বেলাতে বেরোচ্ছি একা একা, এবং মেয়েকে নিয়েও একা একা ইয়ে করছি। হুম। তো একদম যে নিরাপত্তা নেই সেটাও বলবো না। হুম। আবার যেরকম আমি চারিদিকে শুনছি, যেভাবে বিভিন্ন ভাবে মেয়েদেরকে যেভাবে অ্যাবিউজ করা হচ্ছে, হুম। সেখানে আবার বলবো কিছু কিছু জায়গায় নিরাপত্তা নেই, হুম। সেখানে একদমই নেই। হুম। মানে- সেক্ষেত্রে আপনি কি মানে কি চাইছেন, আপনার মতটা কি, আপনি কি চান? হ্যাঁ, আমি চাই যে আমার চাওয়ার মধ্যে হচ্ছে যে মেয়েদেরকে যে ঠিকঠাক ভাবে মেয়েদের যে সম্মান দেওয়াটা, সেটা অবশ্যই কর্তব্য। এবং সবার থেকে বড় হচ্ছে যে প্রত্যেক বাবা মায়ের উচিত যেমন ভাবে আমরা মেয়েদেরকে শিক্ষা দিই না, আমি একটা মেয়ের মা, মেয়েদেরকে যেমন ভাবে শিক্ষা দিই, চাই যে কিছু কিছু মা বাবার ছেলেদেরকেও সেইভাবেই শিক্ষাটা দেওয়া উচিত, যে মেয়েদেরকে কিভাবে সম্মানটাও করতে হয়। সম্মানটাও করতে সেটাই, হবে। সেই তার মানে আসল সম্মানটা হচ্ছে সম্মানটা। সম্মানটা যদি আমরা সম্মানটাই না দিতে পারি না, কারণ হচ্ছে যে দেখুন, এখন না হলে 3 বছর 4 বছরের বাচ্চারা কি করে রেপ Rape হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে। আজকে। কারণ হচ্ছে শুধুমাত্র পোশাক আশাকে তো রেপ হচ্ছে না, না না, কারণ তাদের পোশাক আশাক তো আমাদের ধারণাটাই তো অন্যরকম। যদি মানসিকতায় আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে তো আর কিভাবে Change সমাজ পরিবর্তনই হবে না, কোনো আচ্ছা, দিনের পরিবর্তন আমাদের হবে না। কলকাতা শহরে অভয়ের মতন একটা ঘটনা ঘটে গেছে। অবশ্যই। তারপরে কি আপনি তো মানে তারপরেও রাস্তাঘাটে বেরোচ্ছেন, তো তারপরেও কি তারপরে পরিস্থিতিটা ঠিক কি রকম? তারপরেও তো কোনো চেঞ্জ হয়নি, যে এই রকম যে মানে অভয়ের যেরকম হলো সেরকম তো শুধু দেশে নয়, সে তো বিদেশেও এর জন্য অনেক কিছু হলো, কিন্তু তারপরেও তো কোনো পরিবর্তন নেই। তারপরেও আমরা অহরহ দিনে শুনছি এখানে ধর্ষণ হচ্ছে, ওখানে ধর্ষণ হচ্ছে, আমরা তো শুনেই যাচ্ছি। নিরাপত্তা তো কোথাওই নেই, তো মেয়েদের নিরাপত্তা নেই। মেয়েদের নিরাপত্তা নেই। এই আপনি যেটা প্রথমে পয়েন্ট করলেন যে সম্মানটা, আমার মনে হয় ওইটা যদি থাকে, তাহলে সম্মানটা রাত বিরেত অবশ্যই ঘর দরকার। বাইরে দরকার। এখন তো অনেকটা রাত। হ্যাঁ, আপনি দোকান খুলে রেখেছেন, নিজে কাজ করছেন, তা কতদিন ধরে মানে এরকমই রাত হয়? আমি বহুত দিন ধরে এখানটায় আছি, বহু বছর। আচ্ছা, আমি এরকম রাত্রি আমি প্রত্যেক বছর মানে প্রত্যেক দিন আমি এইভাবে ব্যবসা করি, হ্যাঁ। এইভাবে দোকান বন্ধ করি। আচ্ছা, তাতে আপনার ভয় করে না? আমার কোনো ভয় হয় না, কোনো কিছু হয় না। এখানটা নাইট গার্ড থাকে, আচ্ছা, আমি এখানটা শুয়ে থাকি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জয়নগর, আমি এখন ষষ্ঠীতলা। হ্যাঁ। আমার ছেলে ফ্ল্যাট কিনে তার মানে এখানে রাত্রিবেলা যাতায়াত করতে হয় না? আমি যাই না, আমার হাঁটুই ব্যথা বলে, আমাদের 4 তলা ফ্ল্যাট, আমি উঠি না বলে হ্যাঁ। আমি এখানে থাকি। এখানেই থাকেন, এখানেই কোনো অসুবিধা হয় না? কখন না। দোকান বন্ধ করবেন? এই দোকান বন্ধ করতে করতে কোনোদিন 12টা, কোনোদিন 11টা, কোনোদিন 11:30, ঠিক নেই। আজকে তো অনেকটাই রাত হয়ে গেছে, 11:30 বোধহয়। আমি 12টা পর্যন্ত মানে আচ্ছা, আপনি তো এখানে দীর্ঘদিন বলছেন, কত বছর তাও? 12-13 বছর না তারও বেশি? 12-13 বছর কি 35 বছর। আচ্ছা, 35 বছরের কখনো দেখেন, মানে 35 বছর যে এখানে থেকেছেন, কখনো কোনো অসুবিধা, কখনো কিছু না, দেখেননি? আমার কোনো অসুবিধা কোনো হয়নি। অসুবিধা হয়নি। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি তো নিয়মিত রাস্তায় বেরোন, আপনি কি পড়াশোনা করেন না চাকরি করেন? জব করেন, তার মানে রাস্তায় বেরোতে হয়। আমি জানতে চাইছি যে রাস্তাঘাট বলুন, কর্মক্ষেত্রগুলো বলুন, মেয়েদের নিরাপত্তাটা কিভাবে আপনি ভাবেন বা হলে ভালো হয় মনে করেন? সেফটির ক্ষেত্রে এটাই বলবো যে ছেলে মেয়ে দুজনেরই সেফটিতে থাকাটা খুবই দরকার। মেয়েদের বেশিরভাগ করার কারণ নাইটে আমরা অনেক রাত্রে ফিরি, আচ্ছা, এরকম মেট্রো দিয়েই ফিরি, মেট্রো এ করে ফিরি। তো সেই জায়গায় একটু সব জায়গায় সাবধানতা বজায় থাকলেই মানে সেটাই। সাবধানতাটা কাদের বলছেন? এমন কিছু আমি ইয়াং জেনারেশনদের যথেষ্ট ভালোই দেখি, এখনকার জেনারেশনে ওরকম ইয়াংদের নিয়ে কোনো প্রবলেম নেই। একটু মিড এজ যাদের, তাদের একটু আই থিঙ্ক কোনো জায়গায় প্রবলেম আছে। সেই আচ্ছা, সেক্ষেত্রে কিভাবে ডিল করেন ওটা? মানে কাদের ক্ষেত্রে? মানে যখন কোনো প্রবলেমে পড়েন কিভাবে ডিল করেন, মানে আশেপাশের মানুষকে পাশে পান? হ্যাঁ হ্যাঁ, বললে তো অবভিয়াসলি পাই। এখনো আমার সাথে মানে এরকম কিছু হয়নি। আচ্ছা, রাতে যখন অফিস থেকে ফেরেন তখন এনাফ গাড়ি পান, কোনো না, অসুবিধা হয় না? রাস্তাঘাটে ভীষণ প্রবলেম হয়, মানে প্রবলেম হয়? কি প্রবলেম হয় এটা যদি বলেন। ক্যাব ট্যাব পাওয়া খুব প্রবলেমেটিক। আচ্ছা, তাও আমি তো র্যাপিডো নিয়ে নিই, হ্যাঁ। র্যাপিডো আমাকে খুব সেফলি পৌঁছে দেয়, এটা Okay. আমার খুব সেফ জার্নি। আচ্ছা, আচ্ছা, কলকাতার বুকে একটা বড় ঘটনা ঘটে গেছে, আমরা জানি, অভয়ের মতো একটা ঘটনা ঘটে গেছে, আর তো সেটা থেকে আমরা এখনো বেরোতে পারিনি। আপনার কি মনে হয় তার পরের পরিস্থিতিটা কি রকম? ঠিক হবে না, এই সরকার চেঞ্জ না হলে কিছুই ঠিক হবে না। সরকার চেঞ্জ হলে আশা করা যায় সবটা ঠিক হতে পারে। আচ্ছা, আপনার কি এরকমই রাত হয়? প্রায় এখন 12টা বাজতে চললো। প্রত্যেকদিন আমি 11:30 পরেই বাড়ি যাই। কেন, কি কাজ করেন? আমার একটা দোকান আছে, হ্যাঁ। যে দোকানটা আমি চালাই, হ্যাঁ। সমস্ত গুছিয়ে বাড়ি যেতে যেতে আমার প্রায় 11:30 হয়ে যায়। আচ্ছা, অসুবিধা হয় না। এটা কত বছর হচ্ছে এরকম মানে রাত হচ্ছে? এরকম রাত হচ্ছে প্রায় 10 বছর হয়ে গেল, 14 বছর আমার জব।
আচ্ছা 14 বছর হয়ে গেল, তাও আচ্ছা 10 বছর হয়ে গেল। এবার আমি যেটা জানতে চাইছি যে কি মানে রাত্রিবেলা আপনার এই যাতায়াত করতে অসুবিধা হয় না? না, বৃষ্টি হলে একটু অসুবিধা, রিক্সা পাই না, তাছাড়া আমার কিছু অসুবিধা হয় না। রিক্সা পান না রাতের দিকে? রিক্সা পাই না। আচ্ছা, তখন কি করেন? তখন ওই দাঁড়িয়ে থাকতে হয়, কেউ এলে তার সঙ্গে যাবো, একটু ভাড়া বা দিতে হয়, বৃষ্টি বাদলা হলে ভাড়া বেশি যায়, স্বাভাবিক, এটা তো চাইবেই, নাহলে আর কিছু না। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি জানতে চাইছি যে আমাদের এখানে একটা অভয়ার মতো ঘটনা ঘটেছে, অবশ্যই। এবার সেটা নিয়ে আপনার যেটা ভাবনা বা আরো নিরাপত্তার বিষয়টা মেয়েদের, আপনার নিজের মতটা যদি একটু বলেন। অভয় যেটা ব্যাপার হচ্ছে সেটা খুবই দুঃখজনক। হ্যাঁ, ভাবলে, চিন্তা করলে, মনে নিয়ে এলে বুকটা কেঁপে ওঠে। হ্যাঁ। আমিও তো একজন অভয়েরই মতন। ঠিকই তাই। হ্যাঁ, হ্যাঁ। আমারও দুটো অভয় আছে, আচ্ছা, তাদের যেন সেফটি হয়, এটা সবাই করে। সবাই সবার সম্মানটা যেটা দরকার সেটা দেয়। সে যদি দুষ্টমি করে তার শাস্তি আছে, কিন্তু সে যদি দুষ্টমি না করে তাকে নিরাপত্তা তার বাড়ি পৌঁছে দেওয়া দরকার, বিশেষ করে আমরা মেয়েরা। হ্যাঁ, মেয়েরা মেয়েরা এই কারণেই মেয়েরা এখন খুব জিদ্দি, খুব একটা মানে চিন্তা ধরে নিয়েছে যে আমি করবো এটা, হ্যাঁ তার জন্য মেয়েরা আরো আগে গেছে। এটা পুরুষদের একটা করতে লাগে, তাই না? তাই জন্য ওরা আগে তো ভাবে কি প্রত্যেকটাকে অভয়ের ব্যবস্থা করব, প্রত্যেকজন অভয়ে নয়। তাহলে মেয়েদের আপনি কি করতে বলবেন? মেয়েদের হ্যাঁ। মেয়েদের ফাইট করতে বলবো। ভেরি গুড। নিজে যেই দেখবো অসম্মান হচ্ছে সেই জায়গায় ফাইট করে, যেই রকম পারবে, শিখতে লাগবে না। মনের জোরটা আসল, মানসিকতা পাল্টাতে বলছি। যদি হাজবেন্ডের সঙ্গে মুখের লড়াই করে আমি জিততে চাই, বাইরে যদি সেই লড়াইটা না চলে, তাহলে আমাকে হাত চালাতে হবে, পা চালাতে হবে। তার জন্য আমাকে ক্যারেক্টার শিখতে হবে না। মনের জোরটা আমি যদি মনের জোর করে হাত চালাই, সেটা ক্যারেক্টার বেটার হবে। যে আজকের দিনে কিংবা আজকের ডেটে কিংবা এই সময়, এই সমাজে আমরা অভয়া পরবর্তী সময় কিছু কি পাল্টেছে, কিংবা আমরা কি ভাবছি? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে শুধু অভয়া কেন, এই ঘটনাগুলো তো বহুদিন ধরে ঘটে আসছে। আমাদের এই জাতীয় ঘটনা, এটা তো নতুন নয়, এটা বহু পুরনো। মহিলা মানেই এগুলো আমাদের ফেস করতে হবে। এবং ছোটবেলায় যেমন আমরা বাসে ট্রামে বেশি যাতায়াত করতাম, এখন আমি পার্সোনালি নিজের কথা বলছি, যেহেতু এখন বাসে ট্রামে খুব কম যাতায়াত হয়, তো সেক্ষেত্রে সেই জায়গাটা বলতে পারছি না যে আমি একই জিনিস ফেস করছি, সেটা বলার জায়গায় আমি নেই। কারণ খুব দূরে যেতে হলেই গাড়িতে চড়ে যেতে হয়। কর্মক্ষেত্রে আমাকে খুব একটা, যেহেতু আমি অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে আছি, বাই প্রফেশন আই এম অ্যাক্টর, তো সেক্ষেত্রে আমি খুব একটা অসুবিধা এখনো ফেস করিনি, কিংবা সেই ম্যাচুরিটি লেভেলে পৌঁছে গেছি যেখানে কেউ অসভ্যতামি করলে কিংবা তার কারোর সাথে একবার কথা বলার পর যদি আমি বুঝতে পারি যে ঠিক হচ্ছে না, তখন হয়তো সেই পিছিয়ে আসার মতো মনোবল তৈরি হয়ে গেছে, যতটাই আমাদের বয়স হয়ে গেছে। আমি শুধু বলছি যে আমাদের এই যে ফিজিক্যাল অ্যাসল্ট, এটা শুধু ফিজিক্যাল অ্যাসল্ট তো হয় না, আমাদের এখন সোশ্যাল মিডিয়ার মানে দৌলতে আর কি, শুধু ফিজিক্যাল অ্যাসল্ট হয় না, আমাদের মেন্টাল অ্যাসল্ট হয়, নানাভাবে হয়। ট্রোলড হই আমরা, মহিলারাও ট্রোলড হয়, ছেলেরাও হয়, মহিলারা অন্যভাবে হয়। কারণ আমি এই রিসেন্ট একটা ঘটনা বলছি যে পরশুদিন কি তার আগে মুম্বাইতে একটা র্যালি হচ্ছিল বিজেপির, সেখানে একজন মহিলা প্রতিবাদ করেন। তার সন্তানকে তিনি হয়তো স্কুল থেকে কিংবা কোথাও থেকে পিক আপ করার একটা ব্যাপার ছিল, তিনি 1 ঘন্টা জ্যামে আটকে থাকেন, তারপর বাধ্য হয়ে তিনি বেরিয়ে প্রতিবাদ করেন যে এতক্ষণ ধরে একটা র্যালি কেন রাস্তায় হচ্ছে, সাধারণ মানুষের অসুবিধা করে কেন সেটা মাঠে হচ্ছে না, খোলা জায়গায় ময়দানে কেন হচ্ছে না, বলছেন খোলা ময়দান হ্যাঁ वहाँ पे क्यों नहीं हो रहा है। এটা খুব স্বাভাবিক ঘটনা। আমরা যেটা দেখে আমরা ভীষণ উদ্বুদ্ধ হলাম যে সত্যি তো আমরা এরকম কত রাস্তায় কখনো জ্যামে আটকে, কোনো এই বিশেষ করে এই ভোটের আগে যেসব র্যালি হয় তার জন্য আমরা অনেক সময় অনেক জায়গায় জ্যামে আটকে থাকি, অনেক অ্যাম্বুলেন্স আটকে থাকে, কিন্তু কটা মানুষ আমরা গাড়ি থেকে নেবে প্রতিবাদ করতে পারি। তো উনি যেহেতু প্রতিবাদটা করেছেন, আমরা অনেকেই সেটাতে মনে মনে সামিল হয়েছি যে হ্যাঁ এরকমভাবে প্রতিবাদটা আমাদেরও করা উচিত। এবং তাকে আজকেই দেখলাম ফেসবুকে তাকে ট্রোল করা হয়েছে, তাকে মানে একটা খারাপ ছবি বলবো, তাকে নিচু করে দেখানোর জন্য বিভিন্ন মানুষ তাকে নিয়ে খারাপ কথা লিখেছে, এবং তার একটি ছবি হয়তো মর্ফ করা
কারণ আমি জানি না তিনি এক্স্যাক্টলি বাই প্রফেশন তিনি কি করেন, মর্ফ করা কোনো ছবি, খারাপ ছবি পোস্ট করে আচ্ছা উনি তো আদতে এইরকম মানুষ। তো আমরা এই যে কথাগুলো বলি রেপড হচ্ছে কিংবা আমরা সেফ নই, আমরা কোথায় সেফ? আমরা তো বাড়িতে বসেও সেফ না। আমরা প্রতিবাদ করলে আমাদের কিছুদিন বাদে আমাদের ছবি মর্ফ করে আমাদের সম্বন্ধে খারাপ খারাপ কথা লেখা হবে। তো মহিলাদের অবস্থা তো এইখানে, আমাদের যেভাবে হোক আমাদের খারাপভাবে পোর্ট্রে করা হয়। তো আমরা কোনোদিনই সেফ ছিলাম না, অভয়া পরবর্তীকালে হোক, অভয়ার আগে হোক, আমাদের সরকার হোক, অন্য সরকার হোক, আমাদের কলকাতা হোক, আমাদের রাজ্য হোক, ভিন রাজ্যে হোক, কোথাও আমরা কোনোদিনই সেফ ছিলাম না। আমাদের ছোটবেলাতেও সেফ ছিলাম না। এই যে বললাম একটা বয়সের পর আমরা এখন প্রতিবাদ করতে পারি। আমি মেট্রোতে একটি বাচ্চা মেয়েকেও দেখেছি, তার মার সঙ্গে বেরিয়েছে এবং তার মনে হয়েছে উল্টো দিকের একটি ছেলে ভিডিও করছে এবং সে তার মাকে বলেছে, তার মার সঙ্গে সঙ্গে মুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, প্রতিবাদ করার চেষ্টা করেছে। মেয়েটি চাইছে যে মা যেন চিৎকার চেঁচামেচি না করে। তো আমার কোথাও গিয়ে সেই জায়গায় নিজেকে প্লেস করতে পারলাম। ছোটবেলায় যখন মাকে বলতাম মা দেখো বাসের মধ্যে এই লোকটা, মা বলতে সরে আসতে। তো আমাদের ছোটবেলায় একটা প্রতিবাদ করতে শেখানো হয়নি। খুব কম ক্ষেত্রে হয়তো মারা বলেছেন প্রতিবাদ করো, আমার ক্ষেত্রে অন্তত প্রতিবাদ করতে বলেছে সরে আসা হোক, সরে আসো, এই কিছু বলতে হবে না। মানে ওনারা হয়তো ভয় পেতেন, ওনারা কি বিরক্ত হতেন না, ভয় পেতেন যে আবার রাস্তায় বলবো, কিংবা লজ্জা পেতেন যে আমার মেয়ের গায়ে হাত দিচ্ছে, এটা বললে কি ভাববে লোকজন। কিন্তু এটা খুব ছোটবেলায় আমরা এভাবেই বড় হয়েছি এবং এখনো নিশ্চয়ই হয়, না হলে এই ঘটনাগুলো ঘটে কেন? তাই আমরা কোনোদিনই সেফ ছিলাম না, এই রাজ্যে নয়, ভিন রাজ্য নয়, কোথাও নয়। আমাদের মনের মুক্তি পুরোপুরি হয়নি। আমরা পোশাকে আধুনিক, কথাবার্তায় আধুনিক হওয়ার চেষ্টা করি, কিন্তু মনের মুক্তি একদম নেই আমাদের। মনের মুক্তি এলে সমান হব এই ভাবনাটা আসাই উচিত না, সমান চোখেই দেখা উচিত। কিন্তু কর্মক্ষেত্রে আমরা দেখতে পাই মহিলা তো কি করে করবে। মানে আমি প্রথম যখন দায়িত্ব পেলাম ওই একটা হাই সেকেন্ডারির ইয়ে করার, হেড এক্সামিনার হওয়ার, আমি প্রথমেই শুনেছিলাম মহিলাদের জন্য এই কাজটা ঠিকঠাক নয়। সেটা পেরিয়ে এসেছি। ভোটের ডিউটি মহিলারা এখন সবচেয়ে বেশি করছে। কেন করছে? সব কাজেই মহিলাদের ইনভলভ করা হচ্ছে। আগামী দিনে হয়তো সামরিক বাহিনীতেও মহিলাদেরই বেশি ইনভলভ হতে দেখবো, কারণ তারা গুছিয়ে কাজটা করে এবং কোনো ফাঁকিবাজি তাদের মধ্যে নেই। এটা সহজাত তাদের। ঘরকন্যাটাও যেমন গুছিয়ে করে, বাইরের কাজও মহিলারা গুছিয়েই করে। কিন্তু ভরসা নেই। মানে তখনও অবধি ব্যালট পেপার এসে উপস্থিত হয়নি, ভোটটা শুরু হতে দেরি হচ্ছে, বাইরে আলোচনা শোনা যাচ্ছে যে এই মহিলাদের দিয়েছে, এরা গুছিয়ে কতক্ষণে শুরু করতে পারবে। শুরু কিন্তু হয়ে গেল ব্যালট পেপার আসার জন্য, এবং সেই ব্যালট পেপার আনার দায়িত্বে কিন্তু কোনো মহিলা ছিলেন না। এইটা হচ্ছে আমাদের মানসিকতা। অভয়া বা তিলোত্তমার ক্ষেত্রে আমরা এটা তীব্রভাবে দেখেছি। কাজের জায়গায় একজন মহিলা মাথা তুলে দাঁড়াবে, অন্যায়ের প্রতিবাদ করবে, আর তাকে রেয়াত করবে আমাদের সমাজ। সমাজ তো এরকম নয়। উল্টে কতটা নিষ্ঠুর, কতটা খারাপ, কতটা জঘন্য, কতটা মানে পশু বললে পশুদের ছোট করা হয়, কতটা অমানবিক হতে পারে সেটার যেন দৃষ্টান্ত ছিল, যার জন্য সমস্ত মহিলা, সমস্ত মানুষ, আমি আলাদা করে মহিলা বলছি না, তারা স্বাভাবিকভাবে বেরিয়েছিল। এবং কাজের জায়গার সঙ্গে তুলনা দিয়েই দেখালাম যে এই ছোট ভাবার বিষয়টা, এই নিচু করার বিষয়টা মহিলাদের আমাদের তন্ত্রীতে তন্ত্রীতে এখনো রয়ে গেছে। এইখান থেকে কবে যে মুক্তি ঘটবে, তার জন্য নারীর আলাদা করে দিবস, নারীর আলাদা করে মর্যাদার দরকার নেই। বাবা মানুষ ভাবো, সমান ভাবো, তাহলেই হবে। মানুষ ভাবলেই হবে, নারী পুরুষ বিভাজনটা করার দরকার নেই। যেদিন অভয়ার ওই রাত দখলের ডাকটা আসে, সেদিন আমি আর তুই বেরিয়ে পড়েছিলাম। মানে ওই ডাকটাই আমাদের যেন ভেতর থেকে ডাক দিয়েছিল। এবার তারপরে দীর্ঘ সময় কেটে গেছে, তুই একজন সাংবাদিক হিসেবে তারপরও দীর্ঘদিন রাস্তাঘাটে বেরিয়েছিস, কাজ করেছিস। আমি জানতে চাইছি যে তারপরের থেকে বিষয়টা তো তুই কেমন ভাবে দেখছিস? মেয়েদের নিরাপত্তা হোক, কর্মক্ষেত্রে নিরাপত্তা হোক, যাবতীয় বিষয়। দেখো মানে এটা তো অভয়ার ঘটনাটা তো আমরা হঠাৎ করে ঘটে গেছে এবং তারপরে একটা পাবলিক র্যাট তৈরি হয়েছে এবং শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এবং পাবলিক র্যাটটা এই কারণে হয়েছে, আমি কাউকে ছোট না করে বলছি, যে আমরা যাদেরকে অ্যাসপায়ার করি, মানে মিডল ক্লাস হিসেবে যাদেরকে অ্যাসপায়ার করি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদেরকে তো অ্যাসপায়ার করি। তো এইরকম একটা অ্যাসপায়ারিং একটা মানে সিম্বল, সে এভাবে ক্রাশড হচ্ছে। ওকে। মানে বাবা মা পয়সা খরচ করে সরকারি হাসপাতালে
পড়তে পাঠিয়েছেন, সরকারি মেডিকেল কলেজে পড়তে পাঠিয়েছেন, মানে তাহলে সরকারি মেডিকেল কলেজ মানে ধরে নেওয়া যায় যে তার মেধা আছে, কারণ তাকে প্রচুর পয়সা খরচ করে প্রাইভেটে যেতে হচ্ছে না। হুম। এক। আর 2 নম্বর হচ্ছে যে আমরা সকলে এটা অ্যাসপায়ার করি যে আমাদের ঘরের ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি হবে। তো এই যে আচ্ছা। একটা ক্রিমি লেভেলের যাওয়ার যে অ্যাসপিরেশনটা, সেটা একটা মেয়ে সেটা রিচ করেছে এবং সেখানে গিয়ে সে ধর্ষিত হয়েছে এবং তাকে খুন করা হয়েছে। পাবলিক রাথের জায়গাটা কিন্তু এইটা। ঠিক। পাবলিক রাথের জায়গাটা এইটা নয় যে হাসপাতালে ডাক্তার সুরক্ষিত নয়। আমি যদি ভীষণ ইয়েতে গিয়ে বলি, মানে আমরা হয়তো মুখে বলবো যে হাসপাতালে ডাক্তার সুরক্ষিত নয়, এটা একটা বলছি ঠিক আছে, কিন্তু বুঝতে পেরেছি। আমাদের রাগের জায়গাটা হচ্ছে এটা যে মানে আমরা তো ওই জায়গায় নিজেদেরকে দেখতে চাই এবং ওই জায়গাটা হ্যাম্পার হলে তো মুশকিল। হুম। কিন্তু যারা ধরো রাস্তায় থাকেন, যারা রাত দখল করেন না, মানে যাদেরকে থাকতে হয়, হ্যাঁ, আমি এরকম কিছু মানুষের সঙ্গে কথা বলেছি যারা যারা রাতে তাদের কোনো অসুবিধা নেই, মানে রাতে তাদের থাকতেও হচ্ছে তাদের রাস্তায়। সুবিধা অসুবিধার কথা সত্যি বলছি নবদি আমরা জানি না। হ্যাঁ, ঠিক মানে একজন মেয়ে যে রাস্তায় থাকে সে কতবার রেপড হয় আমরা জানি না। ঠিক। একটা বাচ্চা যে রাস্তায় থাকে সে মানে কন্যা শিশু যদি হয় সে কতবার কিসের মধ্যে দিয়ে যায় আমরা জানি না। হুম হুম। কারণ ভারতবর্ষে তো মানে সব থেকে বেশি মানে প্রতিটা পরিবারই হয়তো আমার কাছে ঠিক। এক্স্যাক্টলি এটা নেই যে যারা মেয়েদের তথাকথিত রক্ষক তারাই ভক্ষক। তার মানে কথাটা হচ্ছে যে মানে মেয়েদের জন্য পুরো সিস্টেমটাই এই মুহূর্তে ভক্ষকের ভূমিকায় আছে। এই মুহূর্তে না, চিরকালই, সরি, চিরকালই ছিল। আমাদের একটা বলতে পারো মধ্যবিত্ত পরিবারের একটা দেয়ালের আড়াল আছে, রাস্তার মেয়েদের সেই আড়ালটা আড়ালটুকু নেই। নেই। আমাদের একটা ভ্যালু সিস্টেম আছে, সেই ভ্যালু সিস্টেমটা ওখানে হয়তো একটু কম আছে। ওকে। কিন্তু একটা বাচ্চা কন্যা সন্তান যখন বড় হয় সে কিসের মধ্যে দিয়ে যায় সেটা হয়তো আমরা জানি। জানি। হ্যাঁ, আমরাও আমরাও face সেগুলোর করেছি। মধ্যে দিয়ে এটা গেছি। বলতে কোনো লজ্জা নেই, আমরাও আমরাও প্রত্যেকে সেগুলো সেটার মধ্যে দিয়ে গেছি। মানে এক্ষেত্রে তুই কি মানে কেউ তুই স্বীকার করে কেউ স্বীকার স্বীকার করে না, তা তুই সেই হিসেবে একজন নাগরিক এবং তুই পেশায় সাংবাদিক হিসেবে তুই এটা একটা কিভাবে আগামীতে দেখতে চাইছিস? কি দেখবো মানে আগামী পরিস্থিতিটা কিভাবে চাইছিস, মানে বেটারমেন্টের জন্য তুই কি চাইছিস? বেটারমেন্ট হবে না, মানে আমার একটুখানি এটাকে নিরাশাবাদী মনে হতে পারে, কারণ হবে না এই কারণে মানে তুমি আজকে অভয়ার কথা বলছো, নির্ভয়ার কথা বলছো, এটা একটা খুব আমার কাছে ভীষণ দুঃখের যে মানে আজকে ধরো এতদিন মানে আমার একটা নতুন একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে তুমি জানো, হুম। যখন আমি হাসপাতাল থেকে আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি সেদিন রাত্রিবেলা বোধহয় নয় তার পরের দিন আমি ফেসবুক খুলি এবং আমি এপস্টিন ফাইল সম্পর্কে দেখতে পাই হুম। এবং সেটা যে কি মানে এতদিন আমি বিষয়টাকে না মানে খুব এথিক্যাল মরাল জায়গা থেকে মানে কাউকে যৌন হেনস্থা করা উচিত নয় এই জায়গা থেকে ভাবতাম, কিন্তু এটা এখন আমি ইনস্টিংক্টিভলি বুঝি জিনিসটা কি হতে পারে। তো যেখানে রাষ্ট্রপ্রধানরা এটার মধ্যে যুক্ত, তাহলে আমাদের লড়াইটা মানে আমাদের ইন্ডিভিজুয়ালকে করতে হবে, মানে ইন্ডিভিজুয়ালকে। দেখো মানে অনেকদিন আগে আমার মানে একজন মানে যাদবপুরের একজন টিচার আর কি, ইপসিতা চন্দ, আমি নামটাই বলছি, মানে একটা কথা বলেছিলেন আমার মনে আছে, সেটা ওনার হয়তো নাও থাকতে পারে, যে এই সোসাইটিতে, এই দেশে, এই সমাজে, এই পাড়ায়, এই বাড়িতে, এই পরিবারে মেয়েদের বেঁচে থাকাটা ইটসেলফ হচ্ছে ফেমিনিজমের লড়াই। গুড, ঠিক মানে ঠিক বেঁচে থাকাটাই একটা লড়াই। তো এটা বেটার হবে না, ঠিক। এটা কখনোই বেটার হবে না, মানে এটা হওয়াটা সম্ভব না। মানে আমাদের আসলে লড়াইটা চালিয়ে যেতে হবে, মানে বেঁচে থাকার ইটসেলফ একটা স্ট্রাগল। মানে হ্যাঁ, আমি সে তো জানি নিশ্চয়ই, না যে কারণ মানে রাস্তায় বেরিয়ে আমি ঝান্ডা ধরবো কি ধরবো না, কিন্তু আমাকে যে স্ট্র্যাটেজি করে চলতে হবে। হ্যাঁ, চলতে হয় রাস্তাঘাটে। আমি আমার মেয়েকে যে স্ট্র্যাটেজি করে চলতে শেখাবো সেটাও একটা লড়াই। আপনারা শুনলেন, আমি আর এই বিষয়ে কথা বাড়াবো না, কথা বাড়িয়ে এই স্টোরিটাকে আর লেন্দি করব না, কিন্তু আপনারা শুনলেন, আপনারা নিজেরাও বুঝছেন বা এই মুহূর্তে মহিলারা কি বলছে, কি বোঝাতে চাইছে, কি ভাবছে, তার একটা ছোট্ট
নিদর্শন আমি তুলে ধরলাম ইনসাইট অফ এর স্টোরির মাধ্যমে। আপনাদের কথা আপনাদের সামনেই রাখার দায়িত্ব আমার, তাই আমি সেই কাজটাই করে চলি। যেহেতু এবারে বিধানসভা নির্বাচনে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এসআইআর এবং অভয়া দুটি ইস্যু যেহেতু এই মুহূর্তে সবচেয়ে বেশি মানুষকে ভাবাচ্ছে, সুতরাং আমার মনে হলো যে নিরাপত্তা নিয়ে অভয়া কাণ্ডের পরে, নির্ভয়া কাণ্ডের পরে, উন্নাও, হাতরাস, এই যাবতীয় কাণ্ডের পরে মহিলাটি কি ভাবছে সেটাই তুলে ধরলাম। আপনারাও ভাবুন, ভালো থাকবেন, এরকমই স্টোরি নিয়ে আবার আসবো। আপনারা দেখছিলেন ইনসাইট অফ, আমি নবনীতা জোহর।